ওয়েলকাম টু দেশবন্ধু কোচিং। আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন, ফান্ডামেন্টাল অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জিনিসটা কি প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। আমরা যারা এর আগের সেমিস্টারে ডেরিভেটিভ করেছি তারা এই সেমিস্টারে করব ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, মানে যে প্রসেসে আমরা ডেরিভেটিভ করছিলাম তার রিভার্স প্রসেস যদি আমরা করি আমরা ইন্টিগ্রেশন পাবো। তাহলে বলছি কি, একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা কোনো একটা ফাংশন রয়েছে সেটা যদি ক্যাপিটাল এফএক্স হয়, তাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স যদি ক্যাপিটাল এফএক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা ভেবে নিচ্ছি কি আমরা স্মল এফএক্স পাচ্ছি। এটা আমরা ডেরিভেটিভ করার পরে পেলাম। তাহলে এরপরে এই স্মল এফএক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের জন্য আমরা কি সিম্বল ইউজ করব? এইভাবে একটা সিম্বল ইউজ করব এবং এর পাশে সবসময় কি থাকবে? dx থাকবে। যে ফাংশনটার ইন্টিগ্রেশন করছি সেটা এই জায়গাতে থাকবে, এখানে একটা ইন্টিগ্রেশনের সিম্বল থাকবে, তার পাশে এই সাইডে dx থাকবে। তো এটাকে এই যে স্মল এফএক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা এটা আবার এফএক্সটাকে ফিরে পাবো, ক্যাপিটাল এফএক্স কে ফিরে পাচ্ছি। তাহলে আমরা বলছি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, মানে যে ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করে ক্যাপিটাল এফএক্স কে আমরা ডেরিভেটিভ করে স্মল এফএক্স পাচ্ছি, সেইভাবে স্মল এফএক্স কে আমরা ইন্টিগ্রেশন করে কি পাবো? ক্যাপিটাল এফএক্স পাবো। ঠিক আছে, তার জন্য এটা রিভার্স প্রসেস বলছি। রিভার্স প্রসেস বলতে কি, আমরা যদি জলকে কোনো একটা জল রয়েছে সেই জলকে ওয়াটারকে যদি আমরা বরফে পরিণত করি, আবার তার উল্টা ডাইরেকশনে আমরা রিভার্স করে আমরা সেটাকে জলে পরিণত করতে পারি। তো এই প্রসেসটাকে আমরা রিভার্স প্রসেস বলি। সেইভাবে আমরা ক্যাপিটাল এফএক্স থেকে ডেরিভেটিভ করে আমরা এফএক্স পাচ্ছি, সেইভাবে এই এফএক্স কে স্মল এফএক্স কে আমরা ইন্টিগ্রেশন করে ক্যাপিটাল এফএক্স পাচ্ছি। এতটা সবাই বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে যদি আমরা একটা উদাহরণ দেখি, যে সাপোজ x স্কয়ার একটা আমাদের ফাংশন, সেই ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? 2x পাই। ওকে, তাহলে এই 2x কে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের জন্য আমরা কি সিম্বল ইউজ করব? এই মাত্র বললাম, এভাবে একটা ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে আমাদের, তার সাথে আমরা dx লিখব, এখানে পাশে আমাদের dx থাকবে। তাহলে এই 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা নিশ্চয়ই x স্কয়ার কে আমরা ফিরে পাবো। ওকে, তাহলে আমরা কাকে ফিরে পাচ্ছি? x স্কয়ার কে আমরা এইভাবে ফিরে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের রিভার্স প্রসেস। ওকে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের আমরা ডেফিনিশন হিসেবে বলতে পারি। তাহলে এখানে প্রবলেম কি হচ্ছে? এখানে আমরা x স্কয়ার কে ফিরে পাচ্ছি, কোনো অসুবিধা আমাদের এখানে নেই। তাহলে এটা আমরা বুঝতে পারলাম সবাই যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ হলো। কিন্তু এখানে সমস্যা কি হচ্ছে, যদি আমরা x স্কয়ার এর ডেরিভেটিভ করে আমরা 2x পাচ্ছি, 2x কে ইন্টিগ্রেশন করে আমরা x স্কয়ার পাচ্ছি, কোনো অসুবিধা নেই। সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা সাপোজ যদি তোমাদেরকে বলি যে ডেরিভেটিভ করতে, তার ডেরিভেটিভ করতে, যে x স্কয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ করতে, তাহলে আমরা জানি x স্কয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ কি হয়? 2x ই হয়। x স্কয়ার প্লাস 2x এর ডেরিভেটিভ 2x হয়, কারণ একবার x স্কয়ার ডেরিভেটিভ করব সেখানে 2x পাবো, এবং 2 এর ডেরিভেটিভ করব 2 একটা কনস্ট্যান্ট, তার জন্য 0 হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমরা 2x কে এই জায়গাতে যদি 2x এর ইন্টিগ্রেশন করি, আমাদের ফিরে কি আসবে? সে x স্কয়ারই আসছে, এই 2টা কিন্তু আমাদের ফিরে আসছে না। বা 3 এর ক্ষেত্রে যদি x স্কয়ার প্লাস 3 থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা 3টা এখানে ফিরে আসছে না। তার জন্য আমরা সব সময় ইন্টিগ্রেশন করার পরে একটা প্লাস c করে কনস্ট্যান্ট দিই, সেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এখানে c টা কেন দিচ্ছি? আমরা সব সময় ইন্টিগ্রেশন করার পরে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেব। সেটা কেন দেব? তার কারণটা হচ্ছে যে এই জায়গাটার ক্ষেত্রে সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হচ্ছে যে x স্কয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ 2x হচ্ছে, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x হচ্ছে। তাহলে 2x কে যদি ইন্টিগ্রেশন করি আমি x স্কয়ার পাচ্ছি, সেভাবে এখানে 2x কে যদি ইন্টিগ্রেশন করি আমি x স্কয়ার কে পাচ্ছি। ঠিক আছে, তার জন্য আমরা এখানে একটা সবসময় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অ্যাজ এ c হিসাবে সবসময় আমরা দিই, যেটা ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এর ক্ষেত্রে হয়তো সেটা 0, এর ক্ষেত্রে হয়তো সেটা 2, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট কেন আমরা দিচ্ছি বুঝতে পারলাম, যে আমরা এই যে c টা রয়েছে বা এই যে 2টা রয়েছে, এই 2টাকে ফিরে পাওয়ার জন্য সবসময় ইন্টিগ্রেশন যখন করব একটা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে c দেব। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা ডেরিভেটিভের থ্রুতে আমরা ইন্টিগ্রেশনের কিছু সূত্রকে মুখস্থ করার চেষ্টা করব, কিছু ফর্মুলা আমরা মুখস্থ করার চেষ্টা করব ডেরিভেটিভের সাহায্যে। তাহলে একটু তোমরা ভালো করে দেখো যে আমাদের x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন আমাদের কি হয়? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 1।
সবসময় একটা প্লাস সি থাকবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 সবসময় প্লাস সি একটা থাকবে। তাহলে এখানে উদাহরণ যদি আমরা দেখি যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমাদের হতো n ইনটু x টু দি পাওয়ার n হতো, সেক্ষেত্রে যদি আমরা x স্কয়ার এর ডেরিভেটিভ করতাম, এই মাত্র যে উদাহরণটা আমরা নিয়েছিলাম সেখানে x স্কয়ার মানে n এর জায়গায় কি রয়েছে 2 রয়েছে, তাহলে এখানে আমরা কি হবে 2, এই 2টা এখানে n মানে কি 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 হবে এটা, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 হতো সূত্রটা আমাদের। তাহলে এখানে কি হচ্ছে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি হচ্ছে x, 2x হচ্ছে, এটা আমরা ডেরিভেটিভ করছিলাম। তাহলে এখানে আমরা আবার এই সূত্র অনুযায়ী আমরা যদি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি আমরা দেখতে পাবো যে x স্কয়ার কি করে ফিরে আসছে। তাহলে এখানে যদি x স্কয়ার এর জায়গায় আমরা 2x কে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব, 2x কে ইন্টিগ্রেশন করছি আমি, ওকে 2x কে যদি ইন্টিগ্রেশন করি 2 টা আমাদের অ্যাজ এ কনস্ট্যান্ট, 2 হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা থিওরি যে যেই কোনো একটা ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ থাকে সেই কনস্ট্যান্টটা কি হয় ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে কি হলো 2 টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ x ইনটু dx, x এর পাওয়ারে কিছু নেই মানে x এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে আমরা ধরে নেব x এর পাওয়ারে 1 আছে। তাহলে এই সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে এখানে কি হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এটা প্লাস c করে আমরা সব সময় লিখব, কেন লিখছি কনস্ট্যান্ট সেটা আমরা বুঝালাম কারণটা, এটাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলবো আমরা সব সময়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 ইনটু উপরে কি হচ্ছে স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই 2, তার আলটিমেট কি হচ্ছে 2 2 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে যাচ্ছে কি x স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে x স্কয়ার এর ডেরিভেটিভ করে আমরা 2x পাচ্ছিলাম, 2x এর ইন্টিগ্রেশন করে আমরা কি পেয়ে গেলাম x স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বলতে পারছি যে ইন্টিগ্রেশন হচ্ছে একটা কি, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের একটা রিভার্স প্রসেস, ওকে। তাহলে একটা ভেরি ফার্স্ট প্রথম সূত্র আমাদের যেটা ফর্মুলা ছিল সেটা আমাদেরকে মনে রাখতে হবে কি যে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন আমাদের কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, কিন্তু এই সূত্রটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, n এর ভ্যালু যে কোনো কিছু হোক সেক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু একটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি কোথায় প্রযোজ্য হচ্ছে না, সেটা হচ্ছে যখন n এর ভ্যালু -1 হয়, n এর ভ্যালু যদি -1 হয়ে যায় নিচে আমার কি হচ্ছে -1 প্লাস 1, n এর ভ্যালু যদি আমাদের -1 হয়ে যায় তাহলে এই সূত্র অনুযায়ী নিচটা কি হয়ে যাবে -1 প্লাস 1 হয়ে যাবে। তাহলে নিচটা -1 প্লাস 1 মানে কি -1 প্লাস 1 মানে 0 হয়ে যাচ্ছে, সামথিং বাই 0 মানে ইনফিনিটি চলে আসছে, ঠিক আছে, অসংজ্ঞাত চলে আসছে। তার জন্য আমরা কি n এর ভ্যালু সবসময় কি -1 কখনো হবে না, n এর ভ্যালু কখনো -1 হবে না। বাকি যে কোনো ক্ষেত্রে যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে n এর ভ্যালু যদি ফ্র্যাকশনে থাকে দশমিকে থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, অন্য নেগেটিভ যে কোনো নাম্বারের ক্ষেত্রে ইউজ করতে পারবো, -2 -3 যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু -1 হওয়া চলবে না। একটা কন্ডিশন তাহলে কি এই সূত্রের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকলো যে n নট ইকুয়ালস টু -1 হবে, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু যদি -1 হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে, তাহলে আমরা কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে একটা ডেরিভেটিভের রিভার্স প্রসেস। তাহলে সেকেন্ড সূত্র যদি আমরা দেখি n এর ভ্যালু যদি -1 হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে n এর ভ্যালু -1 মানে x টু দি পাওয়ার -1 এর কথা বলা হচ্ছে এখানে, x টু দি পাওয়ার -1 মানে কি সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি x টু দি পাওয়ার -1 মানে স্যার কিছুই নয়, এটা হচ্ছে 1/x বলা হচ্ছে। তাহলে এরপরে আমাদেরকে ভাবতে হবে যে কোন জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করে 1/x পাই, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করে আমি সেই জিনিসটাই পাবো, কোন জিনিসটাকে আমি ডেরিভেটিভ করে 1/x পাই তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করে সেই জিনিসটা পাবো। তাহলে আমরা ভালো করেই জানি, আমরা ভালো করে এই সূত্রটা জানি যে যদি আমরা log mod x এর যদি আমরা ডেরিভেটিভ করি আমরা 1/x পাই, তাহলে নিশ্চয়ই 1/x এর ইন্টিগ্রেশন করে আমরা log mod x পাবো, অবশ্যই আমরা এখানে log mod x প্লাস c টা আমরা সবসময় লিখবো অ্যাজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হিসাবে। তাহলে এখানে x টু দি পাওয়ার -1 এর ক্ষেত্রে সূত্র কি হচ্ছে, এখানে আমরা এই সূত্রটা x টু দি পাওয়ার n এর জায়গায় x টু দি পাওয়ার -1 বসাতে পারবো না, n এর জায়গায় -1 বসাতে পারবো না, তার জন্য আমরা এখানে n এর একটা আলাদা সূত্র পেলাম, সেটা কি হচ্ছে log mod x হচ্ছে। তার মানে আমরা ডেরিভেটিভের সূত্র যদি মনে রাখি সেখান থেকে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা ইজিলি এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমাদেরকে অত এইভাবে মনে রাখতে হবে না, আমরা ডেরিভেটিভের সূত্র মনে রাখবো যে 1/x কে 1/x কোন জিনিসটাকে ডেরিভেটিভ করলে পাই, log x কে ডেরিভেটিভ করলে 1/x পাই, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে log x পাবো, ওকে। এতটা পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এরপরে যদি আসি তোমাদেরকে জিজ্ঞেস করি যে √x এর ডেরিভেটিভ কি হয়, √x মানে কি, √x মানে কিছুই নয় x টু দি পাওয়ার এর আছে কি আছে 1/2 আছে, x এর পাওয়ারে কত আছে, x এর পাওয়ারে √x মানে 1/2 আছে, ঠিক আছে, x এর পাওয়ারে কি রয়েছে 1/2 রয়েছে।
তাহলে এখানে x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ করতে পারবো। আমি বলেছিলাম একটা কন্ডিশনে n সমান ইউজ করতে পারবো না, যখন n সমান -1 হবে, কিন্তু হাফ আছে মানে n এর সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে যদি সূত্র ইউজ করে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার কি হয় n প্লাস 1, n এর জায়গায় কত লিখবো হাফ প্লাস 1, নিচে কি লিখবো n প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 3 এর 2 ডিভাইডেড বাই 3 এর 2 হচ্ছে প্লাস c হচ্ছে, যে জিনিসটাকে আমরা 2 এর 3 করে লিখতে পারি। এটা 2 এর 3 ইনটু x টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c করে লিখতে পারি। তাহলে এটা রুট ওভার x এর ক্ষেত্রে এটা হচ্ছে, এটা কোনো কিছুই নাই, এই সূত্রটাকে আমরা ইউজ করছি অ্যাজ এ সূত্র। এটাকে মনে রাখার দরকার নেই, তোমরা এটাকে এভাবে কনসেপ্ট হিসেবে মনে রাখবে যে রুট ওভার x মানে কি 1/1 এর 2, সেখানে আমরা এটা এভাবে ইউজ করছি। তাহলে এই সূত্রটা আমাদের হলো, কত 3 নাম্বার সূত্র, ঠিক আছে। এবার আমরা আরেকটা সূত্র এখানে যদি আলোচনা করি, যে কি সূত্র রয়েছে আমাদের, যে e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমাদের কি হয়, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমাদের কি হয় সেটা আমরা দেখব। তাহলে e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো যে e টু দি পাওয়ার x কোন জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x পাবো, সেই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা সেই জিনিসটা রিভার্স ভাবে ঘুরে আসবে। বুঝতে পারছো তাহলে সবাই? তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে কোন জিনিসটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে e টু দি পাওয়ার x পাবো। তাহলে e টু দি পাওয়ার x যদি আমরা দেখি, e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে আমরা e টু দি পাওয়ার x ই পাই। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই e টু দি পাওয়ার x ই পাবো, কারণ ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x পাচ্ছি, তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলেও আমরা e টু দি পাওয়ার x পাবো। এটা আমরা চারটা সূত্র আলোচনা করলাম, একটা ছোট্ট অঙ্ক আমরা করব এখানে, তারপর আমরা বুঝবো যে জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। একটা ছোট্ট অঙ্ক করি এখানে আমাদের। ইন্টিগ্রেশন এখানে দেয়া আছে যে x - 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু dx। এই অঙ্কটা করার আগে আরেকটা জিনিস বলে দিই একবার তোমাদেরকে, সেটা হচ্ছে যে যদি ইন্টিগ্রেশন অফ dx রয়েছে, এখানে ফাংশনে কিছু নেই, তাহলে এটার ইন্টিগ্রেশন আমাদের কি হবে? ফাংশনে কিছু নেই মানে কি, ধরে নেব আমরা এখানে কিছু নেই মানে কি আছে, কিছু নেই মানে আমরা ধরে নিলাম কি আছে, এখানে 1 আছে, কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে কোন জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করলে 1 পাই, কোন জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করলে 1 পাই, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা সেই জিনিসটা পাবো। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি x এর ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে আমরা কি পাই 1 পাই। তাহলে নিশ্চয়ই 1 কে তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো x পাবো, ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন যেহেতু, এবং ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, ওকে। তাহলে x কে ডেরিভেটিভ করলে আমরা যেমন 1 পাচ্ছি, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা x পাই। এবারে এই অঙ্কটা একটু আমরা করে নিই। অঙ্কটা কি রয়েছে যে x - 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে যে উপরের যে অংশটা রয়েছে আমাদের, সেই অংশটাকে আমাদের কি করতে হবে, একটু ভেঙে নিতে হবে। তাহলে x - 1 তার হোল স্কয়ারের সূত্র যদি আমরা পেলি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু dx হবে, ওকে। তাহলে এখানে আমরা কি করলাম যে x - 1 কে আমরা এখানে ভেঙে নিলাম। এবার প্রত্যেকটা পার্টিকুলার জিনিসকে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা পার্টিকুলার জিনিসকে আমি ভাগ করতে পারবো x স্কয়ার দিয়ে। তাহলে x স্কয়ার দিয়ে যদি x স্কয়ারকে ভাগ করি, আমার কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে। যদি 2x কে যদি x স্কয়ার দিয়ে ভাগ করি, আমার কি পড়ে থাকবে 2/x পড়ে থাকবে। আর যদি 1 কে x স্কয়ার দিয়ে ভাগ করি, কি পড়ে থাকবে 1/x স্কয়ার পড়ে থাকবে, ঠিক আছে, 1/x স্কয়ার পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 1, একটা -2/x প্লাস 1/x স্কয়ার আমাদের ফাংশন রয়েছে। এই প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদা করে লিখতে পারবো, কারণ ইন্টিগ্রেশনে যখন দুটো আলাদা আলাদা ফাংশন বা দুয়ের বেশি আলাদা আলাদা ফাংশন প্লাস বা মাইনাসের আকারে একে অপরের সাথে যোগ থাকে এবং তার হোল ইন্টিগ্রেশন থাকে, এই ইন্টিগ্রেশনটা আমরা প্রত্যেকটাকে পার্টিকুলার আলাদা আলাদা করে ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে আমরা একবার ইন্টিগ্রেশন করব fx এর, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তার জন্য এখানে প্লাস মাইনাস দিলাম, একবার gx এর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, একবার fx এর ইন্টিগ্রেশন ভেঙে করব, একবার gx এর ইন্টিগ্রেশন আলাদা করে ভেঙে করব। প্লাস থাকলে প্লাস লিখব, মাইনাস থাকলে মাইনাস লিখব, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা 1 -2/x প্লাস 1/x স্কয়ার, এই যে ফাংশনগুলো রয়েছে প্লাস মাইনাসের আকারে আমাদের কি আছে
যোগ আছে, যোগ বা বিয়োগের আকারে আছে। তাহলে এখানে একবার কি করে 1 এর ইন্টিগ্রেশন করব, এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য মাইনাস লিখলাম, 2/x এর ইন্টিগ্রেশন করব একবার, প্লাস ইন্টিগ্রেশন এখানে যেহেতু প্লাস আছে তার জন্য আমি প্লাস লিখলাম, এবারে কি 1/x² এর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনটা কি হচ্ছে একটু দেখে নিই আমরা। তাহলে এখানে 1 এর ইন্টিগ্রেশন মানে শুধু dx এর ইন্টিগ্রেশন বলছে, মাইনাস 2টা কি হয় আমাদের, 2টা অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এই মাত্র বললাম যদি একটু কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ থাকে সেটা কি হয়, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়। 2টা বাইরে বেরিয়ে গেল, 1/x এর আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস এইটাকে আমরা 1/x² যেটা আছে সেটাকে আমরা x⁻² dx হিসাবে লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কিছু নেই, মানে ফাংশন এখানে 1 ছিল, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হয়, x হয়, -2 1/x dx এর ইন্টিগ্রেশন এই মাত্র আমরা আলোচনা করলাম কি হয়, log mod x হয়, প্লাস এখানে কি হয় x⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, x⁻n+1 ডিভাইডেড বাই n+1 যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম, প্লাস এখানে একটা c হিসাবে আমরা কনস্ট্যান্ট আমরা দিয়ে দেব, এবং c সমান কি লিখে দেব, c সমান আমরা লিখে দেব c ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সিটা আমাদের কি, এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসছে কি, এটা x মাইনাস log mod x তার হোল স্কয়ার করতে পারি বা 2টা এখানে রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে -2 থেকে +1 করলে x⁻−1 হয়ে যাচ্ছে এটা, আর এখানে এটাও -1 হয়ে যাচ্ছে, মানে এখানে -1 প্লাস c, তো আলটিমেট x -2 log mod x -1/x প্লাস c। তাহলে এখানে একটা অঙ্ক করে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভের রিভার্স প্রসেস হিসেবে সূত্রগুলোকে আমরা ডেরাইভ করতে পারবো, এবং এইভাবে আমরা অঙ্কটাকে খুব ইজিলি ইন্টিগ্রেশনগুলোকে কভার করতে পারবো। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশনের একটা পার্ট আমরা পড়লাম, পরবর্তী আমরা নেক্সট আমরা কিছু সূত্র জানবো এবং সেখান থেকে আরো অঙ্ক করব। ঠিক আছে, ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।